প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বর্তমান বিপ্লবী সরকার 8টি জাতীয় দিবস আহ, বাতিল করেছেন। 4টি দিবসের প্রায় সবগুলোই শেখ হাসিনা তার পরিবারের লোকজনের দিবস। এর বাইরে বাংলাদেশে আর কারো কোনো অবদান নাই। এই দেশে কখনো শেরে বাংলা আসে নাই, সোহরাওয়ার্দী আসে নাই, ভাসানী আসেন নাই, জিয়াউর রহমান আসেন নাই, কেউ আসেন নাই। শুধু শেখ মুজিব আর তার পরিবার 47 থেকে এই পর্যন্ত যত কিছু সবকিছুকে তারা প্রতিষ্ঠা করেছেন। এই জন্য তাদের পরিবারের নামে তাদেরই শুধু সিকিউরিটি থাকবে, তাদেরই খালি টাকা পয়সা রাখার হবে, তারা যা বলবে তাই, দেশটা তাদের। শেখ হাসিনা কথা বলার সময় বলতো আমার আমার। তো সেভাবেই গত 15 বছর তারা দেশ চালিয়েছে। তো এটার অবসান হয়েছে 5ই আগস্টের মধ্য দিয়ে। এবং 5ই আগস্ট এমন একটা সরকার, আমি মনে করি যে বাংলাদেশের প্রকৃত বিজয় 5ই আগস্ট হয়েছে। এবং বিজয় দিবস 16ই ডিসেম্বর যেটা আমরা পালন করি, সেটা একটা মিথ্যা, একটা ভুয়া বিজয় দিবস। ওই দিবসে পাকিস্তান ভারতের কাছে দেশ লিখে দিয়ে গিয়েছিল। সেখানে বাংলাদেশের কোনো পর্যায়ের কোনো নেতৃস্থানীয় কাউকে থাকতে দেওয়া হয়নি, মানে রাখেনি না, ছিল না, এটা না, কথা হচ্ছে থাকতে দেওয়া হয় নাই। সেই ইতিহাসে বর্ণনা করতে গেলে অনেক ভিতরে যেতে হবে, আমরা ওইটা নিয়ে আজকে আলোচনা করছি না। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়ে আলোচনা করতে আমার সাথে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি আছেন। আমরা তার সাথে পরিচয় হবার আগে কিছু কথা বলে নিতে চাই যে আপনারা জানেন উপদেষ্টা নাহিদ যখন এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলছিল, সেখানে যে সাংবাদিকরা তাকে কোশ্চেন করছিল, সেই সাংবাদিকরা কোন পন্থী, কে কোন উদ্দেশ্যে প্রশ্ন করে, সেটা প্রশ্ন শুনলে আমরা বুঝি। একেবারে কিছুই যে বুঝি না সেটা না। তো তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইতিহাস এটা শুধুই মাত্র নিজের ইচ্ছা মতো, নিজের মনে চাইলো ইমোশন, আবেগ, এইটা না। ইতিহাসের একদম সুনির্দিষ্ট কিছু জিনিস থাকতে হবে, যেটার ভিত্তিতে একটা দেশের ফাউন্ডিং ফাদার বলেন কিংবা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলো হতে হবে। তো শেখ মুজিব আসলে কে, শেখ মুজিব কি ছিলেন, তার এক ভাষণ শুনে পাগল হয়ে গেলে চলবে না। এবং যারা এখন কথা বলছেন তারা সবাই কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট। তারা আওয়ামী লীগকে যে কোনো ভাবে সামনে নিয়ে আসার জন্য নানান ইস্যুকে অজুহাত তৈরি করে তারপরে এটা করার চেষ্টা করছে। সে ডেইলি স্টারের মাহফুজ আনাম, সেও আজকে একটা কলাম লিখেছে, সেটাও কেন লিখেছে সেটাও আমরা বুঝি। যাক, আমাদের সাথে অত্যন্ত আপনারা হয়তো, তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই নতুন, তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, জনাব শিকদার এএন মঈনুদ্দিন। তিনি একাধারে একজন লেখক, গবেষক, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদও। তিনি 71-এর সেই যুদ্ধের সময় বা তারপরের সবকিছুর একজন সাক্ষী। ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারবো তার কাছ থেকে। জনাব এএন মঈনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার প্রশ্ন সরাসরি ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে যে শেখ মুজিবকে বলা হচ্ছে যে বাংলাদেশের জাতির পিতা, এবং বিশেষ করে 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটাকে বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা। আপনার কাছে কি মনে হয়, শেখ মুজিবের এই 7ই মার্চের ঘোষণা কি আসলে স্বাধীনতার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে ইলিয়াস ভাই। শুধু দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আসলে শেখ মুজিবের যে ভাষণ, সে ভাষণে কি আছে এবং পরবর্তীতে তার যে ভূমিকা, সেই ভূমিকাগুলোর কারণেও ভাষণে যে উদ্দীপনা সৃষ্টি তিনি করেছিলেন সেগুলো ম্লান হয়ে গেছে। ভাষণটা ছিল দ্বিচারিতা, মানে দেশের বিক্ষুব্ধ জনসাধারণকে একটা উদ্দীপনা জাগানোর মতন একটা সাইড, আর একটা সাইড হচ্ছে পাকিস্তান গভর্নমেন্টকে খুশি করা বা পাকিস্তান গভর্নমেন্টের সাথে ক্ষমতার ভাগাভাগি করার একটা সংকেত সেই ভাষণে আছে। অতএব এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাটা তাদের অনেক সময় আছে। আপনি যদি ধরেন যে পাকিস্তানের প্রথম দিককার যে ঘটনা, আগরতলা ষড়যন্ত্র, আমরা আসলে সেই সময়কার মানুষ কি উপলব্ধি করতাম? আমরা কি আসলে পাকিস্তানি হিসাবে গর্ববোধ করতাম? এবং কখন আমরা পাকিস্তান হিসাবে গর্ববোধ ত্যাগ করলাম, এগুলো আমাদের জানা দরকার আছে। সে সময় প্রচারিত হয়েছে যে শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্রে জড়িত ছিল না, এটা পাকিস্তান গভর্নমেন্টের চক্রান্ত। কিন্তু 71 পরবর্তীতে শেখ মুজিব মারা যাওয়ার পরে তার আরেক নেতা তোফাইল আহমেদ বিটিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি স্বীকার করেছিলেন যে শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং তিনি জড়িত না থাকলে আজকে স্বাধীন বাংলাদেশ হতো না। সেই সময়, যে সময়ের ষড়যন্ত্র, সেই সময় যদি পূর্ব পাকিস্তানবাসী জানতো যে শেখ মুজিব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাহলে পাকিস্তান গভর্নমেন্টকে কিছু করতে হতো না, জনগণই পিটিয়ে মেরে ফেলত। এই যে ইতিহাস, আমাদের প্রিয় মাহমুদুর রহমান সাহেব মাঝে মাঝে বলেন যে বাঙালি মুসলমান খুব স্মৃতিভ্রষ্ট, ইতিহাস বিমুখ। কথাগুলো সত্যি। আমরা ভুলে যাই যে আমাদের তাৎক্ষণিক অবস্থানগুলো কেমন ছিল। এই যে ভাষণ, এই ভাষণকে তাদের যারা সুবিধাভোগী, যাদেরকে বলা হয় সুশীল, রাজনীতিবিদ, বিরাট দেশপ্রেমিক, তারা এই ভাষণের মধ্যে কি পায়? মহাকাব্য। এইভাবেই বিশ্লেষণ করে যে একটা মহাকাব্যিক ভাষণ। কিন্তু আসলে কি তাই? ভাষণটা আমরা শুনেছি, সত্য মিথ্যা জানি না, সিরাজুল আলম খান লিখে দিয়েছিলেন। কিন্তু শেখ মুজিব তার নিজের মতো করেই তিনি করেছেন।
একদিকে বিক্ষুব্ধ জনগণকে বলছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আর একদিকে বলছেন যে এইগুলো করলে আমি পাকিস্তান গভর্নমেন্টের সাথে কাজ করব। এটা একটা দিক গেল। বাঙালি বড্ড আবেগপ্রবণ, ইতিহাস বিমুখ। যদি সত্যিকার অর্থেই ইতিহাস সম্পর্কে তার সচেতনতা থাকতো, তাহলে ইতিহাসটা আমাদের দেশে হতে পারতো অন্যরকম। কিন্তু আসলে ইতিহাস পড়তে চায় না। এই সব এখন 71, মানে তার আগে কোনো বাঙালি জাতি ছিল না। 71-এ বাঙালি জাত তৈরি হয়েছে এবং বাঙালি জাতটা তৈরি করেছেন শেখ মুজিব। বিষয়টা এরকম। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বসন্ত চ্যাটার্জি, যিনি 73 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের অতিথি হয়ে বাংলাদেশে এসেছিলেন অ্যান আই উইটনেস অ্যাকাউন্টের জন্য, তিনি কিন্তু আমরা কেমন বাঙালি, এই ত্রয়ী চ্যাটার্জি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, শরৎচন্দ্র চ্যাটার্জি এবং বসন্ত চ্যাটার্জি, তিনি 16 দিন বাংলাদেশে অবস্থান করার পরে ঢাকা ফিরে গিয়ে, এই দিল্লি ফিরে গিয়ে তিনি একটা বই লিখেছিলেন ইনসাইড বাংলাদেশ টুডেতে। সেখানেও তিনি আমাদেরকে ওইভাবে শেখ মুজিবকে বাঙালি হিসাবে উনি স্বীকার করেননি, অ্যাজ ইউজুয়ালি বঙ্কিম, শরৎ এদের মতোই। সেখানে অনেক কারণ আছে, যাই হোক ওইদিকে গেলাম না। কিন্তু কথা হচ্ছে এই যে 7ই মার্চের ভাষণ নিয়ে এত আবেগ, যে ভাষণ একদিকে চোরকে বলছে চুরি করতে, আর একদিকে গৃহস্থকে বলছে সাবধান হতে। বিষয়টা তো এইরকমই, এই ভাষণের মধ্যে এইরকমই আছে। তাদের একটা কমন একটা অ্যাটিটিউড আছে। আপনি দেখেন, যখন 7ই মার্চের ভাষণের পর আমরা যারা মূর্খ বাঙালি, আমরা মনে করলাম হ্যাঁ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিন্তু যখন তাজউদ্দিন গেলেন তার কাছে যে আপনি একটু লিখে দেন বা টেপ রেকর্ডারে বলেন স্বাধীনতার ঘোষণা দিতে, যাও নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে ডাকা হবে, হরতাল ডাকা হয়েছে। কিন্তু তিনি কিন্তু পাকিস্তানিদের সাথে, ইয়াহিয়ার সাথে শেরাটনে ইয়াহিয়া ভুট্টোর সাথে মিটিং করেছেন বারংবার এবং বলেছেন যে না, ফলপ্রসূ মিটিং হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে 7ই মার্চের ভাষণ কি? আচ্ছা, এগুলো থেকে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। এবং তিনি দেখা গেল যে সুটকেস গুছিয়ে উনি চলে গেলেন পশ্চিম পাকিস্তান। উনি তার আগে থেকে তাগাদা দিচ্ছিলেন যে আমাকে তোমরা অ্যারেস্ট করো, নাইলে আমাকে ওই পক্ষে যেতে হবে, নাইলে তারা আমায় মেরে ফেলবে। পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তাকে অ্যারেস্ট করতে রাজি হচ্ছিল না, এই কারণে যে হয়তো দেশটা আরো উত্তেজিত সংঘর্ষমূলক হয়ে যাবে। কিন্তু তার পীড়াপিড়িতেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং তিনি তার পার্টির এবং দেশবাসীকে সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তার পরিবারকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেখে উনি চলে গেলেন। আমরা গত 5ই আগস্টে কি দেখলাম? গোটা পার্টির বিপদগ্রস্ত মেম্বার, সমর্থক সবাইকে রেখে শেখ হাসিনা চলে গেলেন দিল্লিতে। ঘটনা কিন্তু একই, পিঠ বাঁচাও, নিচের পিঠ আগে বাঁচাও। ইনার গন্তব্য ছিল, কেবলা ছিল ইন্ডিয়া, আর তৎকালীন শেখ মুজিবের কেবলা ছিল পশ্চিম পাকিস্তান। পরবর্তীতে শেখ মুজিব সেটারও চেঞ্জ করে ইন্ডিয়াকেই তার কেবলা বানিয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে, যে ব্যক্তিটা শোষণহীন, ক্ষুধামুক্ত, গণতান্ত্রিক একটা দেশ গড়বেন বলে পাকিস্তান গভর্নমেন্টের কাছে বারংবার হ্যামারিং করেছেন, আঘাত করেছেন, যার সাথে ভাসানীয় ছিলেন, এবং দেখা যাচ্ছে যে একে একে সব বড় বড় প্রবীণ জাতীয় নেতারা আওয়ামী লীগ থেকে ছিটকে পড়ছে। এ ব্যাপারে ভাসানীরও কিছু কথা আছে। কেউ কিন্তু আওয়ামী লীগে থাকতে পারছেন না, একে একে সবাই চলে যাচ্ছেন। সব থেকে দুঃখজনক হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে শেখ মুজিব বলেন বা শেখ হাসিনা বলেন, কোন প্রবীণ অভিজ্ঞ দেশপ্রেমিক নেতারা থাকুক, এটা কিন্তু তারা চাইতেন না। এর প্রমাণ অনেকভাবে আছে। উনি একজন নবীন নেতা। এই যে বড় বড় লিডার গুলো ছিলেন, ভাসানী সহ অন্যান্য, তারা তো থাকতেই পারতেন। কেউ কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেননি, অথচ তারা কিন্তু আওয়ামী লীগ করেছিলেন, শেখ মুজিব নয়। দেখেন, শেখ মুজিব এইরকম যদি হতো, আপনি একটু কল্পনা করুন সুধী মন্ডলী, উনি পাকিস্তান থেকে লন্ডন, লন্ডন থেকে ভারত হয়ে যখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে গাড়িতে তাজউদ্দিন সাহেবের সাথে যাচ্ছিলেন, তখন তার ডায়লগ গুলো আমি একটু কল্পনায় দেখি যে, তাজউদ্দিন, আমি তো সারা জীবন রাজনীতি করলাম,
প্রচুর ত্যাগ তিতিক্ষা, জেল খাটা, এটা সেটা। আমি বড় ক্লান্ত। আমি এখন তোমাদের মাথার উপরে থাকতে চাই প্রবীণ নেতা হিসাবে। তোমরা দোষ ত্রুটি করলে বা তোমরা যদি প্রয়োজন মনে করো আমার কাছে এসো, আমি কিন্তু কোনো ক্ষমতায় যেতে চাই না। তার কারণ হচ্ছে আমি একটা দলের মধ্যে যদি অঙ্গীভূত হয়ে যাই, আমার দেশের মেজরিটি মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হবে এবং আমারও এটা দায়িত্বহীনতার পরিচয় হতে পারে। অতএব আমি কোন দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আজকে স্বাধীন বাংলাদেশে একজন বিতর্কিত নেতা হিসাবে থাকতে চাই। তাজউদ্দিন তোমরা কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, এইগুলো হোক। কিন্তু ঘটনাটা ঘটেছিল উল্টা। তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই। উনি প্রধানমন্ত্রী হলেন, পরে দেখলেন কিরে, প্রধানমন্ত্রী তো রাষ্ট্রপতির কাছে নতজানু হতে হয়, অনুগত হতে হয় না। আবার উনি রাষ্ট্রপতি হলেন, আবার রাষ্ট্রপতি হয়ে দেখলেন না এখানে তো কোনো ক্ষমতা নেই, আবার উনি প্রধানমন্ত্রী। এই যে ক্ষমতার টানাটানি। এখন অনেকেই জানেন না, খালি জানেন যে বাকশাল করেছিলেন একটা দলে, কিন্তু অনেকে জানেন না যে বাকশালের মধ্যে আর কি ছিল, সংবিধানকে কিভাবে অ্যামেন্ড করা হয়েছিল। সেটা হচ্ছে রাষ্ট্রপতি পদে কোনো ইলেকশন হবে না। শেখ মুজিব থাকবেন লাইফ টাইম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এটা কি অনেকে জানেন বা জানেন না? ওই পোস্টে হবে না। অন্যান্য যারা যত আছে, বাকশালে প্রথমে ঢুকতে হবে, কোনো পার্টি নাই, কোনো কাগজ নাই, বাকশালের সদস্য হয়ে তোমরা এমপির ইলেকশন। কিন্তু রাষ্ট্রপতি পদটা থাকবে রিজার্ভ ফর শেখ মুজিব। অর্থাৎ উনি যতদিন বাঁচবেন সুস্থ হয়ে, ততদিন ওই রাষ্ট্রপতি হিসাবেই তিনি থাকবেন। এটা অনেকেই হয়তো জানেন না, আমি জানি না, কিন্তু আমরা জানি। আপনি দেখেন, সব সময় যে লোকটা শোষণহীন ক্ষুধামুক্ত গণতান্ত্রিক দেশ হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করলেন, তিনি ক্ষমতা পাওয়ার পরে শোষণ, শাসন, ক্ষুধা, দারিদ্র এবং অগণতান্ত্রিক যত স্বেচ্ছাচারিতা তিনি এবং তার দল করেছেন। তাদের বুক কাঁপেনি যে এত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লোক খাদ্যের অভাবে মারা যাচ্ছে, অথচ আন্তর্জাতিকভাবে তখন সাহায্য ছিল অনেক। আওয়ামী লীগাররা এখনো বলে যে তখন তো খাদ্যাভাব ছিল, দেশে দুর্ভিক্ষ ছিল। মজার ব্যাপার হচ্ছে, আমি কিনে খাওয়া মানুষ, 10 টাকা সের চাল কিনতে হতো, তাও চালটা ভালো মানের ছিল না শেখ মুজিবের আমলে। যেখানে 10 আনা সের চাল দিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম, সেই চাল হলো 10 টাকা। শেখ মুজিব মারা যাওয়ার পরপরই সেই চাল হলো ফিরে এলো 3 টাকায়। এই 3 টাকা যখন হলো 3 দিনের মাথায়, তখন কি সব দেশ ওই 3 দিনের মধ্যে সাহায্য পাঠিয়েছিল না? আজকে যে চিত্রটা দেখছেন, আওয়ামী লীগাররা গোদামজাত করছে, সিন্ডিকেট করছে, এটা তখনও ছিল। তখনও এই সূচনাটা তখনই হয়েছে। খুব দুঃখ লাগে যে দলটা গণতন্ত্র, শোষণ মুক্ত এই করতে করতেই স্বাধীনতা, তারা এ পর্যন্ত এসেছে, তারা কিন্তু স্বাধীনতা, শোষণ মুক্ত, গণতান্ত্রিক, ক্ষুধামুক্ত দেশ কোনো সময় উপহার দিতে পারেননি। তারা যখনই ক্ষমতায় এসছেন, সংবিধানকে খুব ডায়ারলি, খুব ভয়ঙ্কর ভাবে তারা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে এবং দেশের মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। দেশের মানুষ সেই সময় নিরাপদ ছিল না। আমি দেখেছি, আমি তখন বিএ পড়ি, 75 সালে আমি বিএ ক্লাসের ছাত্র। অতএব আমাকে তো কারো ইতিহাস পড়তে হবে না বা কারো কাছ থেকে গল্প শুনতে হবে না। আমরা দেখেছি তখনকার এমপিরা কি করতেন। এমপিরা নিজেদের নিরাপত্তার জন্য নাটক তৈরি করতেন, এরকম যে বামপন্থী এবং মুক্তিযোদ্ধারা ষড়যন্ত্র করছে, এই একটা ড্রামা করে ফেলতেন। আমার এলাকাতে এই ধরনের ড্রামা হয়েছে। নিজেরাই রাত্রিরে উনি আসছেন এক জায়গা থেকে, দেখা গেল ফায়ার হচ্ছে খুব, নিজেদেরই সাজানো। এত ফায়ারের মুখে যে কেউ বেঁচে ফিরতে পারে সেটাও তো অবিশ্বাস্য, কিন্তু উনি রীতিমতো বেঁচে ফিরেছেন এবং মসজিদে এসে নাটক করছেন। তারপরের দিন সকালে তার ইচ্ছা মতো যাদেরকে তারা শত্রু মনে করছেন তাদেরকে সব গ্রেপ্তার করা হলো। আমাদেরই সব ক্লাসমেট, বন্ধু বান্ধব যারা বামপন্থী রাজনীতি করতেন বা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদেরকে অ্যারেস্ট করা হলো। এগুলো ছিল রক্ষী বাহিনী, কিন্তু কাউকে জবাবদিহি করতে হতো না। রক্ষী বাহিনীর দায়িত্বে ছিল তোফায়েল আহমেদ। এরা এমন নৃশংস এবং নির্দয়। আপনি দেখেন না, আমার মতো লোক, একটা প্রবীণ রাজনীতিবিদ, তার অন্তত তো কিছুটা বিবেক থাকা উচিত, দেশের প্রতি দরদ থাকা উচিত। আজ বাদে কাল তিনি কোথায় চলে যাবেন আল্লাহর নিয়ন্ত্রণে। উনি বলেন নতুন টাকা নিয়ে জাজিম তৈরি করতেন, গদি তৈরি করে শুয়ে থাকেন। কি এক বিকৃত রুচি তারা বহন করছে। আপনি দেখেন, ব্রিটিশ আমলে কলকাতা কেন্দ্রিক হিন্দু বাবুরা যখন মুসলিম প্রজাদের শোষণ করে কলকাতায় বাইজি বাড়িও নির্মাণ করেছে,
প্রাসাদোপম নিজের বাসভবন ছাড়াও আপনি দেখেন, খোঁজ পাচ্ছেন না, আওয়ামী লীগারা সব বাগান বাড়ি করেছে এবং সেখানে মদ নারী নিয়ে ক্ষতি করতে অবসরে। এই কোন বিচিত্র একটা জাতি, বিচিত্র একটা দল। আবার হয়তো আমরা কয়েক বছর পর ভুলে যাব। এইভাবে সরি, ঠান্ডা লেগে জ্বর। তাদের ৭৫ এবং ২৪ কোনো তফাৎ নাই, একেবারে প্যারালাল ঘটনা ঘটেছে। যে কথা বলে তারা ক্ষমতায় এসেছিলেন, দেশ স্বাধীন করা হয়েছিল, ওনারা সেই কাজগুলোই